ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন চ্যানেল। স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। কদিন তো খুব গরম পড়ে গেল আমাদের এখানে, তোমাদের ওখানেও আশা করছি গরম পড়েছে। এই মেঘ বৃষ্টির খেলা চলছে এখন। এর মধ্যে তোমাদেরকে গরমে স্কুল যেতে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। কিন্তু পড়াশোনা করছো তো কষ্ট করে অনেক বিদ্যা অর্জন করার জন্য। অতএব তোমাদেরকে বিদ্যা অর্জন করতে হলে ভালোভাবে অঙ্ক শিখতে হবে। আর তোমরা অঙ্কগুলো মন দিয়ে করো, দেখো। আর যত বেশি ভিডিও দেখবে তত বেশি আমরা ভিডিও দিয়ে যাব। আর আস্তে আস্তে সমস্ত ক্লাস করানো হবে। আমরা ঠিক করেছি 3, 4, 5, 6, 7, 8 সবই করানো হবে। আর তোমরা ইংলিশ গ্রামারও করতে চেয়েছো, সেগুলোও করানো হবে। বাংলা ব্যাকরণও করানো হবে। এখনকার ছেলেরা সচরাচর ব্যাকরণ করতে চায় না, বা ইংলিশ গ্রামারটা অবশ্যই করে, কিন্তু ব্যাকরণ পড়তে চায় না। বাংলা ব্যাকরণটা একটু শক্ত লাগে, সেটাও আমাদের করানো হবে চ্যানেলে। তাহলে তোমরা দেখে যাও আর আমরা করাতে থাকি। আজ আমি শুরু করছি এই যে ক্লাস 3 প্রশ্নমালা 51 পুনর্বিবেচনা পার্ট 2। কালকে করিয়েছি অবজেক্টিভ টাইপগুলো, সব যেগুলো প্রবেশিকা পরীক্ষার জন্য দরকার, স্টিক মার্ক দিয়ে দিয়ে। আর আজকে আমি করাচ্ছি পার্ট 2। পার্ট 2 মানে ওই 2-এর দাগ থেকে শুরু করেছি। কালকে অবজেক্টিভ টাইপগুলো হয়ে গেছে, আজকে 2-এর দাগ থেকে শুরু করেছি। 2-এর দাগের প্রথম অঙ্কটা কি বলছে? তোমাদের বাড়ি থেকে, এই যে প্রথম অঙ্কটা হচ্ছে এইটা 2-এর দাগ। তোমাদের বাড়ি থেকে তোমাদের বিদ্যালয়ে 4 কিমি 374 মিটার দূরে। তুমি 2 কিমি 124 মি পথ বাসে ও 2 কিমি 220 মি পথ রিক্সায় গেলে। বাকি পথ তুমি হেঁটে গেলে। তোমাকে কত পথ হাঁটতে হলো? তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো? তোমাদের বাড়ি থেকে বিদ্যালয়ে 4 কিমি 374 মিটার দূরে। তুমি বাসে গেলে কত পথ? 2 কিলোমিটার 124 মিটার। তুমি রিক্সায় গেলে কত পথ? 2 কিলোমিটার 220 মিটার। তাহলে বাকি কতটা পথ বাঁচলো সেইটা আমাদেরকে বার করতে হবে। সেটা তুমি হেঁটে গেলে, সেই পথটার পরিমাণ কত? তাহলে আমি বার করে নিই, চলো। মোট বাড়ি থেকে বিদ্যালয়ের রাস্তা 4 কিলোমিটার 4 কিমি 74 মি বলে দিয়েছে, 4 কিলোমিটার 74 মিটার। তাহলে তুমি বাসে গেছো কত? 2 কিলোমিটার 124 মিটার। তুমি রিক্সা গেছো কত? 2 কিলোমিটার 220 মিটার। এই দুটো তুমি যোগ করে ফেলে। যোগফল কত হলো? 4 করতে 4, 2 2 4, আর 2 আর 1 3, আর এটা 2 2 4, তা 4 কিমি 344 মি। আচ্ছা, তাহলে তুমি হেঁটে কত গেলে? 4 কিমি 200, মোট রাস্তা ছিল কত? 4 কিমি 374 মি। তা 4 কিমি 374 মি, আর এই দুটো মোট কত হলো? 4 কিমি 344 মিটার। 4 কিমি 344 মিটার। তাহলে এইটা বিয়োগ করে নিলে, বিয়োগ করে দেখলে 4 0 0, 4 কত দাও? 7, 3 দাও 7, তাহলে 30 মিটার। তাহলে 30 মিটার রাস্তা তুমি হেঁটে গেলে। তাহলে এইটা গেছো বাসে, এইটা গেছো রিক্সায়। মোট রাস্তা হচ্ছে এইটা, তার থেকে এইটা বাদ দিলে, তাহলে পায়ে হেঁটে গেলে এইটা। এটাই উত্তর। তারপর চলে এসো 3-এর অঙ্ক। এক ব্যক্তি সমান হারে 8 মাসে বা 1126 টাকা 4 পয়সা সঞ্চয় করেন। তিনি বছরে একই হারে কত সঞ্চয় করেন? তাহলে এক ব্যক্তি সমান হারে, সমান মানে প্রতি মাসে কিন্তু সমান সঞ্চয় করে কত? 1126 টাকা 4 পয়সা সঞ্চয় করে আছে। তিনি বছরে একই হারে মানে একই নিয়মে যদি সঞ্চয় করে থাকেন, তাহলে কত টাকা সঞ্চয় হচ্ছে? তাহলে চলে এসো, এটা হয়ে যাবে ঐকিক নিয়ম। 8 মাসে সঞ্চয় করছে, ওই যে 8 মাসে প্রতি, এই যে 8টা তো বড় হলো না বললাম। এই যে 8 মাসে এত টাকা সঞ্চয় করছে, এত টাকা 4 পয়সা, আর প্রতি বছরে একই যদি হারে সঞ্চয় করে, তাহলে কত টাকা আসবে? তাহলে দেখে নাও তোমরা। তাহলে 8 মাসে তিনি সঞ্চয় করেন 1126 টাকা 4 পয়সা। 1 মাসে সঞ্চয় করেন, কম করা হবে, 1126 টাকা তলায় 8, আর যেহেতু 0.4 আছে, 4টা বসে যায়, 0.2 উঠে গিয়ে তার জন্য তলায় 10 বসে গেল। আর 12 মাসে সঞ্চয় করেন মানে বছরের সঞ্চয়টা চেয়েছে, তাহলে এই সংখ্যাটা গণিত 12, ওপরে 12 হবে, তলায় 8 গণিত, এই যে 8 গুণিত 10, 8 গুণিত 10। এবার কাটাকুটি করলাম, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আচ্ছা 4 দুগুণে 8, 2 হলো, 4 দিয়ে করলে 4 দুগুণে 8, 3, 2 32, 4 8 32, আর 6, 3 দুগুণে 6, 6, 4 1 4, 4 1 4 হলে 2 থাকে, 2 4, 4 6 24, তাহলে 2816 হলো।
2816 সঙ্গে 16 গুণ করে দেখলাম 1 6 8, এই যে 1 6 8 9 6 বাই 10, মানে 1 6 8 9 দশমিক 10। ওই যে 10-এ ওই যে যেমন ওই 0.4 ছিল সেটা আমি তলায় মান 10 বার করে নিয়েছিলাম, এইটাই 10টা ওর জন্য উঠে গেল বলে 0.6 হয়ে গেল। তাহলে 1689 টাকা 6 পয়সা প্রতি মাসে যদি একই হারে খরচা করে 12 মাসে সঞ্চয় করে, তাহলে 12 মাসের সঞ্চয় হচ্ছে 1679 টাকা 6 পয়সা। এটাই উত্তর। তাহলে অঙ্কটা খুবই সোজা, তোমরা বুঝতে পারছো। 8 মাসের সঞ্চয় এত, 1 মাসের সঞ্চয় এত, 12 মাসের সঞ্চয়, কাটাকুটি করে উত্তরটা চলে এলো। তারপর তোমরা চলে এসো 4-এর দাগে। 4-এর দাগে কি বলছে? প্রতি মিটার ফিতার মূল্য 1 টাকা 70 পয়সা। 8 মিটার 20 সেন্টিমিটার ফিতার মূল্য কত? অঙ্কটা বলছে প্রতি মিটার ফিতার মূল্য 1 টাকা 70 পয়সা। 8 মিটার 20 সেন্টিমিটার ফিতার মূল্য কত? তাহলে অঙ্কটা হচ্ছে এটা। 8 মিটার 20 সেন্টিমিটার মানে আমি প্রথমে সেন্টিমিটারে কনভার্ট করে নিচ্ছি, 820 সেমি। 1 টাকা 70 পয়সা মানে এটা 170 পয়সা, এটাও কনভার্ট করে নিচ্ছি, দিয়ে গুণ করলাম। গুণে 2 0 0 সব শূন্য করতে শূন্য হলো, তারপর 7 0 0 7 গুণে 14, 4 হাত থাকে 1, 8 7 56 একে 57, তারপর আবার 1 দিয়ে শূন্য করতে শূন্য, 2 1 2, 8 1 1। এবার এইটা যোগ করে নিয়েছি, তাহলে যোগফল হয়েছে 13, এই যে 0 0 4 9 3 1। আর ওই যে এগুলো এই যে দশমিকটা ছিল, এই দশমিকটা এই জায়গায় বসে গেছে, তাহলে 8 মিটার 20 সেন্টিমিটার ফিতার মূল্য হচ্ছে 13.94 টাকা। তাহলে কত টাকা হচ্ছে? আর এরপর তো এই শূন্যগুলো কোনো দাম নেই, তাহলে 13.94 টাকা, তার মানে 13 টাকা 94 পয়সা। তাহলে 8 মিটার 20 সেন্টিমিটারটা সেন্টিমিটারে কনভার্ট করলাম, 1 টাকা 70 পয়সাটাকে পয়সায় কনভার্ট করলাম, দিয়ে এটা গুণ করলাম, করে সেইটা এবার ফিতার মূল্য বার করলাম, 13.94 টাকা উত্তর হলো। এটাই উত্তর। তারপর চলে এসো 5-এর দাগের অঙ্কটা কি বলছে? কোনো নতুন হাসপাতালে একটি ঘরের জন্য 6টি জানালা ও 2টি দরজা দরকার। 600টি জানালা এসেছে, এখন কটি দরজা এলে তবে ঘরগুলি হয়ে যাবে এবং কটি ঘর হবে? তাহলে নতুন হাসপাতালে 6টা জানালা আর 2টি দরজা একটি ঘরের জন্য দরকার, ঠিক আছে, একটি ঘরের জন্য। তাহলে 600টি জানালা এসে গেছে, কিন্তু দরজা কটি দরকার এবং ঘরের সংখ্যা কটি, এই দুটো চেয়েছে। তাহলে আমি এই দুটো এইভাবেই বার করব। হাসপাতালে ঘরের জন্য 6টি জানালা ও 2টি দরজা দরকার, তাহলে 600টি জানালা এসেছে, মানে ঘরের সংখ্যা কত হবে? 6 দিয়ে 600 দিয়ে ভাগ করলাম, তাহলে 100 হলো, 6 100 600, তাহলে ঘরের সংখ্যা হচ্ছে 100টি। এইটা একটা উত্তর বেরিয়ে গেল, ঘরের সংখ্যা 100টি। আর দরজার দরকার 100 গুণিত 2, যেহেতু 2টো করে দরজা লাগবে বলেছে, এই যে 2টো করে দরজা লাগবে বলেছে, তাহলে দরজার সংখ্যা 100 গুণিত 2 সমান 200টি। তাহলে উত্তর হচ্ছে এখানে দুটো, একটা হচ্ছে 100টি ঘর হয়েছে আর দরজার দরকার 200টি। এটাই উত্তর। বুঝতে পেরেছো? অঙ্কগুলো খুব সোজা, তোমরা একটু মন দিয়ে করবে, অঙ্কগুলো এত সোজা লাগবে, তোমরা করে দেখবে ভীষণ হ্যাপি হবে, মনে হবে যে ম্যাডাম করাচ্ছে, আমরা করে করে কত অঙ্ক শিখতে পারছি, এবং স্কুলের টিচারদের কাছে কত হ্যাপি হবে। তোমরা অবশ্যই অঙ্কগুলো করে যাবে। তারপর 6টা বাজে তুমি হাটে গিয়ে 532 টাকা 17 পয়সা চাল, 72 টাকা 2 পয়সার ডাল, 156 টাকা 92 পয়সার গম, 25 টাকা 44 পয়সা তেল কেনারও পরে তোমার কাছে 91 টাকা 25 পয়সা উদ্বৃত্ত থাকলো। তাহলে তুমি কত টাকা নিয়ে হাটে গেলে? তাহলে এইগুলো কেনার পর উদ্বৃত্ত রইলো 91 টাকা 25 পয়সা, তাহলে মোট কত টাকা নিয়ে হাটে গেলে? তার মানে এটা যোগ করতে হবে, খুবই সোজা। এই যে তুমি হাটে গিয়ে চাল কিনলে 532 টাকা 17 পয়সা, হাটে গিয়ে ডাল কিনলে 72 টাকা 2 পয়সা, হাটে গিয়ে গম কিনলে 156 টাকা 92 পয়সা, হাটে গিয়ে তুমি তেল কিনলে 25 টাকা 44 পয়সা, তোমার কাছে উদ্বৃত্ত রইল, ওটাও যোগ করে নিতে হবে, নাহলে মোটটা পাবে কী করে? 91 টাকা 25 পয়সা। এবার এগুলো একসঙ্গে যোগ করো, 5 আর 4 9, 9 আর 2 9 10 11 12 13, 13 আর 7 20, 20 শূন্য হাতে রইল 2, 2 আর 2 4, 4 আর 4 8, 8 আর 9
17, 17 একে 18, 8 হাতে রইল 1, 1 হচ্ছে 9 একে 10, হাতে রইল 1, 1 আর 1 2, 2 আর 5 7, 7 আর 6 8, 9, 10, 11, 12, 13, 13 আর 2 15, 15 আর 2 17, 7 হাতে রইল 1, 9 একে 10, 10 আর 2 12, 12 আর 5 12 আর 5 হচ্ছে তোমার 17, 17 আর 7 24, 24 আর 3 28, 28 8 হাতে রইল 2, 5 2 আর 3, 5 8, তাহলে 887 টাকা 80 পয়সা, এটাই উত্তর। তাহলে তুমি হাটে গিয়েছিলে কত টাকা নিয়ে? 887 টাকা 80 পয়সা নিয়ে তুমি হাটে গিয়েছিলে, এটাই উত্তর। সবগুলো একসঙ্গে লিখবে, লিখে যোগ করে দেবে এবং বসাবে ঠিক করে, তাহলে যোগফলটা তোমাদের ঠিক হবে। তারপর চলে এসো 7 দাগে। 7 দাগের অঙ্কটা কি বলছে? এক কাপড় বিক্রেতা প্রতিদিন 120 টাকার কাপড় বিক্রি করেন। তিনি বৃহস্পতিবার আরও 15খানা কাপড় বেশি বিক্রি করেন। তিনি মাসে কতগুলি বিক্রি করেন? ওই মাসটা কিন্তু ছিল 30 দিনের এবং বৃহস্পতিবার ছিল 5টা। তাহলে কাপড় বিক্রেতা প্রতিদিন করছে 120টা করে, তাহলে 30 দিনে কটা করছে সেটা আগে করে নিলাম 30 দিনে। তারপর বৃহস্পতিবার আরও 15খানা করে বেশি করছে। কটা বৃহস্পতিবার? 5টা বৃহস্পতিবার, তাহলে উত্তরটা এখানেই চলে আসবে। আর দেখো, কাপড় বিক্রেতা প্রতিদিন কাপড় বিক্রি করছে 112টি করে, 30 দিনে বিক্রি করে 112 × 30 = 36টি কাপড়। আরও 5টি বৃহস্পতিবার 15খানা করে বেশি কাপড় বিক্রি করে, তাহলে মোট বেশি কাপড় বিক্রি করলে 15 × 5 = 75টি কাপড়। তাহলে মাসে কাপড় কত বিক্রি করে? 3600 + 7500 = 3675টি কাপড়। তাহলে মাসে কাপড় বিক্রির সংখ্যা সমান 3675টি, এটাই উত্তর। তারপর চলে এসো 8 অঙ্ক। 8 একক বলতে কি বোঝো? তরল পদার্থের পরিমাণে মূল একক কি? একক বলতে মানে যেটা মূল একক বলতে যেটা মাপা হয় সেটাই একক, আর তরল পদার্থের মূল একক কি? লিটার। তারপর চলে এসো 0.345কে 3টি রাশির যোগফল রূপে প্রকাশ করো। 0.345কে 3টি রাশির যোগফল হিসেবে প্রকাশ করো। যোগফল কিন্তু এইটাই হবে, কিন্তু রাশিগুলো লেখার ব্যবহারটা করতে হবে। 0.345ই কিন্তু অ্যান্সার হবে, কিন্তু লেখার ধরনটা এমন হতে হবে যেন এইটাই উত্তর আসে। তাহলে আমি লেখার ধরনটা কি করেছি দেখে নিই। এই যে 0.345কে 3টি রাশির যোগফল রূপে প্রকাশ করো। প্রথমে লিখেছি 0.3, তারপর লিখেছি 0.04, তারপর লিখেছি 0.004। দেখো তোমরা যোগ করে 5 করতে 5, 4 করতে 4, 3 করতে 3, দশমিক। তাহলে সংখ্যাটা এটাই হচ্ছে। সংখ্যাটাকে আমি 1 রেখে এমন করে আমি যোগফল করলাম যেন সংখ্যাটা 1 থাকে, অতএব আর 3টে সংখ্যায় যোগ হয়। তাহলে এটা উত্তর হয়ে গেল। খুব সোজা। এই সংখ্যাটা 1 রাখতে হবে আর এমন করে লিখতে হবে একটা করে শূন্য খায়ে খায়ে যেন এই সংখ্যাটাই চলে আসে, এটাই যোগফল। তারপর চলে এসো 10 অঙ্ক। 10 অঙ্ক কি বলছে? একটি কৃত্রিম উপগ্রহ 16 ঘন্টা 15 মিনিট 5 সেকেন্ড একবার পৃথিবী প্রদক্ষিণ করে। 105 বার পৃথিবী প্রদক্ষিণ করতে উপগ্রহটির কত সময় লাগে? কি বলছে? 16 ঘন্টা 15 মিনিট 5 সেকেন্ড পৃথিবী প্রদক্ষিণ করতে একবার লাগে। তাহলে যখন 105 বার করবে এগুলো গুণ করতে হবে, গুণ করে এবার সেগুলো কত ঘন্টা, কত মিনিট, কত দিন, কত সেকেন্ড আসে সেগুলো বার করতে হবে আমাকে। তাহলে আমি সেগুলোই করেছি। এবার এই অঙ্কটা একটু বুঝে করতে হবে, খুবই সোজা অঙ্কটা, কিন্তু একটু যদি গন্ডগোল করে ফেলো তাহলে অঙ্কটা পুরো ভুল হয়ে যাবে। 16 ঘন্টা 15 মিনিট 5 সেকেন্ড গুণিত 105। এবার 16 ঘন্টা দিয়ে প্রথমে ঘন্টাটা গুণ করে নিয়েছি 105 দিয়ে, 1680 হয়েছে। রাফে করে নিয়েছি, দুবারে করা যাবে এটা। তারপর 15 মিনিটটা 105 দিয়ে করেছি, 1575 হয়েছে। তারপরে 105টাকে 5 দিয়ে করেছি, 525 সেকেন্ড হয়েছে। তাহলে 1575 মিনিট হলো, 525 সেকেন্ড হলো, 1680 ঘন্টা হলো। কিন্তু এটা কি ঠিকঠাক মানাচ্ছে না। তাহলে এটা দিনে পরিণত হতে হবে। কত ঘন্টা সমান 1 দিন, 24 ঘন্টা সমান 1 দিন। তাহলে 24 দিয়ে ভাগ করে দেখবো কতগুলো দিন হয়। আবার এইটা ঘন্টায় পরিণত করে দিতে হবে, আবার এইটা মিনিটে পরিণত করতে হবে। যেমন অনেক আগে তোমাদেরকে বারবার আমি এই অঙ্কগুলো শিখিয়েছি, যে বড় যখনই একের বেশি হবে তখনই তোমাদেরকে সেগুলো করে নিতে হবে। তাহলে প্রথমে 24 দিয়ে ঘন্টাটা আমি দিনে পরিণত করছি, 24 সাথে 1680 হয়ে গেল।
16 168 হলো, 24 7 168 হলো, এখানে শূন্যকে শূন্য বসে গেল, তাহলে 70 দিন হয়ে গেল। হ্যাঁ, এই ঘন্টাটা হয়ে গেল 70 দিন। তারপরে এবার চলে এসো মিনিটটাকে ঘন্টায় পরিণত করলে কি হবে? 1575 মিনিট 60 দিয়ে ভাগ করছো, 60 দিয়ে হচ্ছে 60 দুগুণে 120, আর দিয়ে এইটা বিয়োগফল হলো, আবার 60 6 360, এইটা হলো মিনিট পড়ে রইল। তাহলে 26 ঘন্টা হলো, আর এইটা মিনিট পড়ে রইল। তারপর চলে এসো সেকেন্ডটাকে মিনিটে পরিণত করতে 60 দিয়ে ভাগ করছো, 60 8 480, 45 সেকেন্ড পড়ে রইল। এবার তোমাকে বুঝতে হবে 26 ঘন্টাটার মধ্যে একদিন ঢুকে আছে, তাহলে 26 মাইনাস 24 ঘন্টা, তাহলে ক ঘন্টা থাকে? 2 ঘন্টা। এইটা একটা উত্তর হয়ে গেল। এবার মাইনাস যে 24 দিন করলে সেটা কার সঙ্গে যোগ করলে? 70 দিনের সঙ্গে যোগ করলে। এই অঙ্ক বহু করিয়েছি, প্রতি প্রশ্নমালাতেই এই অঙ্ক আছে। অতএব তোমরা এইটার সঙ্গে এইটা যোগ, এইটার সঙ্গে এটা যোগ অনেকবার শিখেছো, অনেকবার দেখেছো। না দেখলে তোমরা আর একবার ভালো করে দেখে নিও। ঠিক এই সিস্টেমেই করতে হবে। তাহলে 26 ঘন্টার মধ্যে 24 ঘন্টা মানে একদিন ঢুকে আছে, সেটা বাদ দিয়ে দিলাম, দিয়ে 2 ঘন্টা পরে রইলো, একদিনটা 70 দিনের সঙ্গে যোগ হয়ে গেল, কত হলো? 71 দিন। এইটা একটা উত্তর বেরিয়ে গেল। 2 ঘন্টা পরে রইলো, এইটা একটা উত্তর বেরিয়ে গেল। এবার তারপর চলে এসো তোমার 8 মিনিটটা যখন এখানে 15 মিনিট পরে রইলো, 15 মিনিটে 26 ঘন্টা 15 মিনিটটা 8 মিনিটের সঙ্গে যোগ হয়ে গেল, সমান 23 মিনিট হয়ে গেল। আর 45 সেকেন্ড রইল, এর মধ্যে আর কিছু ঢুকে নেয়। আর 15 মিনিট পড়েছিল, তার সঙ্গে এই 8 মিনিটটা যোগ হয়ে গেল, 23 মিনিট হলো। তাহলে পৃথিবী প্রদক্ষিণ করতে উপগ্রহটির সময় কত লাগলো? এই একটা উত্তর, 71 দিন 2 ঘন্টা 23 মিনিট 45 সেকেন্ড। আয় দেখো, পৃথিবী প্রদক্ষিণ করতে উপগ্রহটির সময় লাগলো 71 দিন 2 ঘন্টা 23 মিনিট 45 সেকেন্ড। তোমরা বারবার বলছি অঙ্কটা প্রথমে গুণ করে নিলে 105 দিয়ে, ঘন্টায় করে নিলে, মিনিটে করে নিলে, সেকেন্ডে করে নিলে। এবার সেগুলো কত দিন হবে, কত সেকেন্ড হবে, কত মাস হবে, তোমরা এটা কত ঘন্টা, মাস বলছি, কত দিন হবে, কত ঘন্টা হবে, কত মিনিট হবে, তোমরা এরকম ভাগ করে শিখে যাবে। আর যদি না দেখো, প্রত্যেকটা প্রশ্নমালায় কিন্তু সহজ করে এরকম অনেক অঙ্ক করিয়েছি, যদি না দেখে থাকো সেগুলো আর একবার দেখে যাবে। মাস বছর যেমন ওইগুলোও যেইভাবে হয়, আর দিন সময় ঘন্টা এগুলো সেইভাবে হয়। এগুলো তোমরা একভাবে দেখে যাবে পূর্ণ অঙ্কগুলো, তাহলেই শিখে যাবে, সহজেই পারবে। তাহলে এইটা হয়ে গেল উত্তর। তাহলে আজ আমি এই পর্যন্তই শেষ করছি। আগামী দিনে আবার আসবো, এরপরে আর একটা পার্ট হবে 3 পার্টে। 51 প্রশ্নমালাটা অনেকটা বড়। ফার্স্ট পার্ট করিয়েছি অবজেক্টিভ, সেকেন্ড পার্ট করালাম লেখা অঙ্ক, থার্ড পার্ট আছে সেটাও লেখা অঙ্কই আছে, কিছু অবজেক্টিভ টাইপও আছে, সেগুলো করালে আমরা আবার 52 প্রশ্নমালা চলে যাব। আর এদিকে তো পুনর্বেশনা পঞ্চম শ্রেণী হচ্ছে, কেশবনাগের পঞ্চম শ্রেণী হচ্ছে, এগুলো তো হয়েই যাচ্ছে। আর কিছুদিন পর আমরা ইংলিশ গ্রামারও করাতে শুরু করব, বাংলা ব্যাকরণও শুরু করব। তাহলে স্টুডেন্ট, তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ।